আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বেলা 11:30টায় শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা জানানো শেষে 3 বাহিনীর রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। পরে স্মৃতিসৌধ পরিদর্শন বহিতে সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর গত শুক্রবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন হাফিজউদ্দিন আহমদ। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং 14 দলের বিভিন্ন নেতাসহ 45 জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলার বিচারিক কার্যক্রমের নির্ধারিত দিন আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। সকালে এসব মামলায় গ্রেপ্তার 25 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এদিকে সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র এবং কক্সবাজারে ক্রসফায়ারে ইকরামুল হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ দুপুরে ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। গত 25 জুন আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এ ঘটনায় 2024 সালের 31 আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একই সাথে কক্সবাজারে আলোচিত ইকরামুল হত্যা মামলার বিষয়ে নতুন করে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী বেশ কয়েকটি মামলার বিচার কাজ কিন্তু আজ রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ দুটো ট্রাইব্যুনালেই কিন্তু বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে সংগঠিত শতাধিক মানুষকে গুম খুনের মামলায় অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় কিন্তু এর আগেও বেশ কয়েকজন সাক্ষী দিয়েছে, যেখানে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, আজও কিন্তু সাক্ষী দিচ্ছেন এবং তারা তুলে ধরছে সেই সময় জিয়াউল আহসান কীভাবে এই ধরনের অপরাধ সংগঠন করতেন, সেই বিষয়গুলোই তুলে ধরছেন। এছাড়া এই ট্রাইব্যুনালে কিন্তু আজ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের দুটো মামলার বিচার কাজ রয়েছে। এখানে কিন্তু আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মী, একই সাথে মন্ত্রী, এমপি, তাদেরকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং সকালে কিন্তু তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের উপস্থিতিতেই কিন্তু তাদের এখানে বিচার কাজ হবে, যেখানে আজকে উপস্থিত রয়েছেন দীপমণি, উপস্থিত আছেন শাহজাহান খান, একই সাথে আব্দুর রাজ্জাক, এরকম আসলে গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী এবং এমপিরা কিন্তু আজ ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন। তাদের মামলার যে অগ্রগতি, এটি হয়তো পরবর্তীতে জানানো যাবে। এখন সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া কিন্তু ট্রাইব্যুনাল 2-এও কিন্তু আজ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে 2018 সালে কক্সবাজারে ক্রসফায়ারে কমিশনার ইকরামুলকে হত্যা করা হয়। এই অভিযোগে কিন্তু শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হচ্ছে। এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে রয়েছে এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক অভিযোগও হয়তো ট্রাইব্যুনালে দাখিল করবে। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইভা। ধন্যবাদ আপনাকে।
সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মাননা পদক দেয়া হবে বিভিন্ন পর্যায়ে পুলিশ ডেতে। আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। যে দুইটা ঘটনার এখানে বর্ণনা করা হয়েছে, দুইজন ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দুইজন ছিনতাইকারীকে তারা আটক করেছে এবং মালামাল উদ্ধার করেছে। তাতে এটা জাতীয় নিউজে কভার হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও সেটা কভার হয়েছে। আর একটি ঘটনা খুবই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। একজন প্রবাসী ভুলক্রমে ট্রেনে তার ব্যাগ রেখে এয়ারপোর্টে চলে যায়। তার সাথে তার এক আত্মীয় ছিল। তখন এয়ারপোর্টে নেমে তারা যখন জানতে পারে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য সকল কিছু সেই ব্যাগে রয়ে গেছে এবং ট্রেনে করে এসছে, সেটা কি উদ্ধার করা যায়, তারা তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করলে এখানে কর্তব্যরত পুলিশ সদস্যগণ তাৎক্ষণিকভাবে সেটা রেলওয়ে পুলিশকে জানায় এবং সেই রেলে বগিতে তারা চেক করে দেখে যে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্র সবই ওখানে রয়েছে। তারা নিজেরা খুব দ্রুততার সাথে, তারা কোনো কিছুর লোভে নয়, অত্যন্ত একটা দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা নিয়ে হ্যাঁ তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সেই যাত্রীকে বিদেশ যেতে সহায়তা করেছে। তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতারও করা হয়েছে এই ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে আমাদের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী পরস্পর সম্পর্কিত এবং তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ইনফরমেশন ভিত্তিক যে সেবা দেওয়ার মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে। এটা সবসময় ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই দর্শক শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। নবীনদের হাত ধরে এগিয়ে যাবে উচ্চশিক্ষা ও গবেষণা। সরকার এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন ও কর্মশালায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবন গঠনে বিভিন্ন দিক নির্দেশনা দেন অতিথিরা। তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই দীর্ঘ অপেক্ষায় নগরবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিন-রাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থেকেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে চালকদের। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেসার না ওঠায় লাইনে থাকছে না গ্যাস। আমি ভোর 5টায় বাইরেছি, বের হয়ে পাম্পে সিরিয়াল দিছি, দেওয়ার পরে 8টা বাজে গ্যাস পাইছি 100 টাকার। একবার গ্যাস নিলে কিন্তু হইতো, সেখানে প্রেশার না থাকাতে 3বার গ্যাস নিতে হয়। এই সমস্যার সমাধান করার মতো যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান না করলে আমাদের অবস্থা খারাপ। এই জায়গার মধ্যে যদি একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। আমাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না, ভাড়া দেওয়াই লাগবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন এবং সংকট কবে নাগাদ সমাধান হতে পারে, বিস্তারিত জানাবেন।
ইভা, আসলে সিএনজি স্টেশনগুলো কিন্তু অনেকটা নাজুক অবস্থায় রয়েছে। আমরা রাজধানী জুড়ে দেখেছি বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ রয়েছে, গ্যাসের চাপ না থাকার কারণে তারা গ্যাস দিতে পারছে না। যে কয়েকটি সিএনজি স্টেশন খোলা রয়েছে সেখানে কিন্তু আসলে গ্যাসের চাপ তেমন একটি নেই, খুব অল্প পরিমাণে গ্যাস আসলে নিতে পারছেন গ্রাহকরা। যেখানে 500, 600, 700 টাকার গ্যাস তারা নিতেন সেখানে তারা 200 টাকার বা 300 টাকার গ্যাস নিতে হচ্ছে। উল্টো দিকে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তারা বলছেন যে তাদের একটি সিলিন্ডার ফাঁকা থাকলে 300 টাকার মতো গ্যাস আছে, সেখানে তারা 60 টাকা থেকে 100 টাকার মধ্যে গ্যাস পাচ্ছেন, যার ফলে দুর্ভোগ আসলে বাড়ছে। একজন সিএনজি চালিত অটোরিকশা চালকের সঙ্গে আমরা কথা বলবো। পরিস্থিতি কেমন দেখছেন, কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করছেন? আমরা গ্যাসের সমস্যা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে 30 টাকা 40 টাকার গ্যাস পাই। তারপরে আমরা এইভাবে চাই না। আমরা সরকার যদি যে বলে যে গ্যাসের দাম বাড়ায় ঠিক করে দিক, আর না হইলে আমরা আগামী 30 তারিখে ধর্মঘটাতে গ্যাস চালিত গাড়ি আমরা পুরো দেশ অচল করে দেবো। কিসের জন্য? সরকার যদি যে নীতিমাতো যদি যে দেশ চালাই তাহলে চালাইব, আর নাহলে আগামী বৃহস্পতিবারে আমরা মালিক সমিতি, পরিবহনের যারা আছি, শ্রমিক, তারা দেশ অচলকরণের চেষ্টা করব। আর সরকার যা করার আমাদের জানি করে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তারা একটি দাবির কথা তারা জানালেন, যেহেতু তারা প্রতিদিন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে ঠিকমতো গ্যাস পাচ্ছে না, উল্টো দিকে যাত্রীদের সঙ্গে কিন্তু ভাড়া নিয়েও একটি বাকবিতণ্ডা চলছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কবে নাগাদ হবে তাও আসলে বলতে পারছে না কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে গ্যাস স্টেশনের সর্বশেষ খবরাখবর। ইভা, ধন্যবাদ আপনাকে। গ্যাসের সংকটের বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, গ্যাসের সংকটের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? এবার আমি এই মুহূর্তে আছি সাভার থানা স্ট্যান্ড এনার্জি পাম্পে। সেখানে আমি যেটি দেখছি যে এখানে দীর্ঘ গাড়ির সিরিয়াল, এখানে প্রাইভেট কার, বাস এবং আরও যেসব পরিবহন আছে, যেসব পরিবহন গ্যাস দিতে এসেছে সে দীর্ঘ লাইন রয়েছে। এছাড়া আমি সাভারের অন্যান্য পাম্পগুলোতে খবর নিয়েছি, সেখানেও একই অবস্থা। বেশ কিছু পাম্প এর জন্য মাঝে মাঝে বন্ধ রাখছে, আবার চালু রাখছে। তারা একটি কথা বলছে, যেহেতু গ্যাস পাচ্ছে না, গ্রিডে গ্যাসের প্রেশার কম, সে কারণে তারা গ্যাস দিতে পারছে না। এবং গ্রাহকরা যারা আছেন, বিশেষ করে প্রাইভেট কার চালক, বাস চালক, এরা দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাস নেওয়ার জন্য। আপনাকে যদি দেখি যে এই যে সিএনজি পাম্পটির দৃশ্য আপনি দেখেন যে এখানে পুরো পাম্প জুড়েই একটা মনে হচ্ছে যে গাড়ির একটি অবরোধ, চারিদিকে গাড়ি, এবং তারা কে কারা গ্যাস নেবে সেটি নিয়েও মাঝে মাঝে আমরা দেখছি যে এক ড্রাইভারের সাথে আরেক ড্রাইভারের বাকবিতণ্ড হচ্ছে। তো সর্বোপরি আসলে তারা যেটি বলছে যে তারা এই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পরও যেই পরিমাণ গ্যাস তাদের পাওয়ার কথা, স্বাভাবিকভাবেই একজন ড্রাইভার যদি তার গাড়িতে 500-600 টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে তারা পাচ্ছে 100-150 বা সর্বোচ্চ 200 টাকার গ্যাস। এবং এই গ্যাস দিয়ে কিন্তু তাদেরকে সারাদিন চলতে পারছে না, তাদেরকে 2-3 বার গ্যাস দিতে হচ্ছে। আমরা গ্যাসের এই সংকটের ব্যাপারে কথা বলেছিলাম যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলেছে যে আসলে জাতীয় গ্রিডে গ্যাসের সমস্যা, এবং যেসব এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করে সেখানেও সমস্যা দেখা দিয়েছে। তবে তারা যেটি বলছেন যে অতি শীঘ্রই হয়তো এইসব সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলার নদ নদী, মোহনা ও সাগরে প্রত্যাশিত পরিমাণ ইলিশের দেখা মিলছে না। মোকাম ও খুচরা বাজারে সরবরাহ সীমিত, দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে জেলেরা বলছেন ইলিশ আহরণ কিছুটা বেড়েছে, তবে যে পদ্ধতিতে এসব ইলিশের আহরণ করা হচ্ছে সেটা ইলিশ সম্পদকেই নষ্ট করছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এবং কোন কারণে এই অসুবিধা, এটাকে জানা গিয়েছে কিনা, জানাবেন? আসলে ইলিশ খেতে রাজধানী, ইলিশের বাড়ি চাঁদপুরে, ইলিশ পাওয়া যাচ্ছে না ঠিক মতো। চাঁদপুরের পর যে চাঁদপুরের যে নদীগুলি রয়েছে সেখানে একদমই ইলিশ পাওয়া যাচ্ছে না। নদীতে জেলেরা তেল পুড়িয়ে তারা নৌকা নিয়ে নামে, তারা কিন্তু দিনের শেষে দুই একটি ইলিশকে তীরে ফিরে, তবে তাদের সেই তেল পুরানি খরচই মেটাতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, যে ইলিশগুলি যখন আসছে সেগুলি অধিকাংশ ইলিশ হাতিয়া সন্দ্বীপের ইলিশ এগুলি আসছে। এগুলি এই বাজারে ইলিশ তেমন একটা পাওয়া যাচ্ছে না, চাহিদার তুলনায় অনেক কম।
আর দামও পর্যাপ্ত, যার জন্য ক্রেতারাও এখানে উপস্থিতি তেমন একটা নেই। কারণ এখন এক কেজি থেকে 1200 গ্রাম ইলিশের ওজন কমপক্ষে 3 থেকে 3300 টাকা, 3000 থেকে 3300 টাকা, এবং যে ইলিশটার ওজন 800 থেকে 900 গ্রাম, সেই ইলিশটার ওজন 2800 থেকে 2900 টাকা, এবং এর থেকে নিচে যে 600 গ্রাম যে ওজন, সেই 600-700 গ্রাম সেই ইলিশগুলির দাম হলো 2700 থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।